একটা ড্রেসের পিছনে 80 জন লোকের পরিশ্রম থাকে। তো সেখানে আমি চাইলেই একা যদি আমি বলি যে না আমি 100% দিতে পারবো, আমরা চেষ্টা করি শতভাগ দেওয়ার। এই 80 জনের মধ্যে একজনও যদি দায়িত্ব অবহেলা করে তাহলে কোয়ালিটি একটু কম হওয়ার সম্ভাবনা থাকে। কেনা ছিল হয়তো 800-900 টাকা, কিন্তু ওগুলো রেখে দিয়ে কোনো তো কাজ নেই, ওগুলো পরবর্তীতে লটে 150 টাকা করে বিক্রি করে দিছি। প্রত্যেকটা ব্যাচেলার বাসার একটা নিয়ম থাকে কি 12টার পরে বাসায় ঢোকা যাবে না, বাসা থেকে বের হওয়া যাবে না। কিন্তু যেহেতু বিজনেস আমরা করি, রোজার মাসে এই ক্লোথিং গুলো রাতের 3টা পর্যন্ত খোলা থাকে, আর ম্যাক্সিমাম কারখানা থেকে প্রোডাক্ট গুলো রেডি হয় রাত্রেবেলা। তো সেক্ষেত্রে বাইরে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা অ্যাডভান্টেজ আমাদের ছিল, আমাদের বাইরেলা ছিল অন্ধ। বাইরেলা অন্ধ থাকার কারণে আমাদের কেয়ারটেকারের সঙ্গে আমরা একটু ম্যানেজ করে যে ভাই আমার তো বিজনেস করে আমাকে তো 12টা পরে যেতেই হবে, একটু ভাই কষ্ট করে। কিন্তু বাইরেলাকে অনেক প্রস্তাব দিচ্ছে, অনেক কোনোভাবে রাজি হয় না স্টেট। তো সেক্ষেত্রে কি হতো, ওই বাইরেলা বসে থাকতো সেই পর্যন্ত, হে জেগে থাকতো। একটা চেয়ার ছিল নিচে একবারে গ্যারেজে ঢোকা যে প্রবেশ গেট, ওইখানে সে সিংহাসনে বসে থাকতো। তার সামনে কি করতাম, বাইকটা অফ করতাম, অফ করে ঠেলা দিয়ে মানে একবারে বিড়ালের মতো, মানে একদম পায়ের যেন সাউন্ড না পায় সেভাবে বস্তা মাথায় নিয়ে আমরা 7 তলায় উঠতাম। ঢাকা শহরের যে ব্যাচেলারদের যে বাসার স্পেসটা কতটুকু এটা মোটামুটি তো সবার জানা আছে। স্পেসটা ছিল খুবই কম। স্পেসে একটা জাজিম বিছানো ছিল, একটা বেড। তো ওই বেডটাই ছিল আমাদের অফিসের টেবিল, ওই বেডটাই ছিল আমাদের অ্যাকাউন্টস, ওই বেডটাই ছিল আমাদের ডাইনিং টেবিল, বেডটাই ছিল বেডরুম। মানে ওই সব ওখানেই। বেডটা উঠাইতাম, উঠাই আমরা সব কাজকর্ম করতাম, বিল টিল লিখতাম, প্যাকেট ট্যাকেট করতাম, আবার বেড উঠাই খাওয়া দাওয়া করতাম, আবার শোয়ার সময় বেডটা ঘুমাই। মহিলারা বিশেষ করে যখন রাস্তাঘাটে বের হয়, যানজট, তারপরে রাস্তাঘাটে ধুলাবালি, আমরা ফুটপাতে হাঁটা যায় না, মানুষজনের ধাক্কা ধাক্কি ঠেলায়, তখন আসলে তাদের জন্য মার্কেটে গিয়ে কেনাকাটা করাটা এটা একটা সো টাফ ব্যাপার। তো আমি চিন্তা করলাম কেন না আমি যদি মহিলাদের ড্রেসের যে ব্যাপারগুলো সেইটা যদি আমি তাদেরকে অনলাইনে তাদেরকে ঘরে বসে জিনিসটা যদি প্রোভাইড করতে পারি। আমাদের স্টার্টিংটা ছিল তো 2019 সাল, তখন অনলাইন বিজনেসটা কেবল শুরু হচ্ছিল। এখন অনেক নাম করা ব্র্যান্ডগুলো যারা আছে আমি ওই টাইমটাতে শুরু করছিলাম, তো ওগুলা অবজার্ভ করতেছিলাম, দেখতেছিলাম। তো সেখান থেকেই মূলত বিজনেসটা শুরু করা। আমাদের পুঁজি ছিল প্রথম 12,000 টাকা। 12,000 টাকা আমরা যখন প্রোডাক্ট কিনছি, যে এটা থেকে যে প্রোডাক্টগুলো সোর্সিং করতাম, ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা গিফট করে দিচ্ছি, আমরা সেল করতে পারিনি। আমরা বাচ্চাদের মূলত সবকিছুই তৈরি করি, 1 পিস 2 পিস, ঘাড়ারা, তারপর 3 পিস। সামনে আমাদের বোরকা, মডেস্ট ওয়্যারের ফ্রক, এগুলো নিয়েও কাজ করার ইচ্ছা আছে। কি বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে যারা মোটামুটি ডেডিকেটেড ভাবে খুব মানসম্মত প্রোডাক্ট দেয়, কিন্তু তাদের প্রাইসটা অনেক আকাশচুম্বী হওয়ার কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকে। তো আমরা চিন্তা করলাম হোয়াই নট আমরা সেই জায়গাটাকে সলভ করি। আমরা যদি একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট, আমরা নিজেরা যেহেতু সবকিছু নিজেদের তত্ত্বাবধানে করতেছি, দ্যাটস ওয়াই আমাদের মাঝখানে কোনো মিডল ম্যান নেই। আমরা সে কারণে প্রাইসটা অন্যান্যদের চেয়ে অনেক কমে আমরা কাস্টমারকে অফার করতে পারি। পাইকারি দিলে দেখা যায় যে যখন ওনার প্রোডাক্টটা ভালো চলতেছে, উনি দেখা যায় বাইরে থেকে কম দামে জিনিসটা মেক করে নেওয়ার ট্রাই করে। আর ডিজাইনের যে স্বকীয়তা, এই জিনিসটা থাকে না। পাইকারি দিতে গেলে আপনাকে বাকি দিতেই হবে, এই একটা ম্যান্ডেটরি ব্যাপার। একবারে শূন্য থেকে কাজ করা হয়। আমরা একেবারে 1-2 বছরের বাচ্চা থেকে 48 সাইজ যে আপুদের, যারা একটু হেলদি আপু, তাদের জন্য পর্যন্ত আমরা প্রত্যেকটা সাইজেরই আমরা প্রোডাক্ট মেক করে থাকি। আমাদের ফেব্রিকটা আমরা ইনশিওর করছি যে ফেব্রিকটা কোয়ালিটি সম্পন্ন হয় কিনা, কি সুতার সঙ্গে কোন সুতাটা হবে এবং কাউন্টের পরিমাণটা কি হবে, এইটা আমরা এইভাবে ইনশিওর করার পরে ওই ফেব্রিকটা তৈরি হয়। ওই ফেব্রিকটা আমাদের কাছে আসার পরে ওইটা আমরা আবার যে রিকোয়ারমেন্ট আমাদের ছিল ওইটা ঠিকঠাক আছে কিনা তার জন্য আমরা আবার যাচাই বাছাই করি। যাচাই বাছাই করে কি ওইটা আমরা কালার করার জন্য আমরা ডাইং এ পাঠাই। ডাইং এ পাঠানোর পরে প্রোডাক্টটা আমাদের ওয়াশ হয়, ওয়াশের পরে কালার হয়, কালারের পরে ওই কালারটা যেন উঠে না যায়, কালারটা যেন ডিসকালার না হয়, তার জন্য কয়েক ধাপে ওয়াশ করা হয়। তারপরে যেটা হয়, আমাদের এখানে আসার পরে আবার ফেব্রিকটা কাটার কেটে আমরা এটা 24 ঘন্টার মতো আমরা এটা অবজার্ভ করি যে প্রোডাক্টের কোনো কালার সমস্যা হচ্ছে কিনা। তারপরে কিছু প্রোডাক্ট থাকে যেমন টরি কালার বা কিছু কালার থাকে যেগুলো একেবারে 100% দেওয়া পসিবল না, তবে আমরা চেষ্টা করি 100% দেওয়ার। এরপরে কালারটা এনশিওর হওয়ার পরে এখন আমরা ডিজাইনটা সিলেক্ট করি যে এটা এই কালারের সঙ্গে আমরা কোন ডিজাইনটা করবো। এমব্রয়ডারি ফ্যাক্টরিতে পাঠানো হয়, ফ্যাক্টরিতে পাঠানোর পরে ওইটা ডিজাইনটা সিলেক্ট হয়, ডিজাইনের পরে এমব্রয়ডারি করার পরে আমাদের গোডাউন আসার পরে ওটা আবার চেক হয়, সুতা কাটা হয়, সবকিছু চেক করার পরে আমাদের কাটিং সেকশন যায়। কাটিং এর পরে এটা আমাদের সুইং আসে, সুইং করার পরে সুইং এ আমাদের প্রত্যেকটা কারিগর দক্ষ এবং আমাদের কাটিং মাস্টারও দক্ষ। কোয়ালিটি চেক হওয়ার পরে সুন্দর করে সুতা কাটা হয়, আয়রন হয়, প্যাকেট হয়, দেন আমাদের শোরুম এবং কাস্টমারের কাছে পৌঁছে। কোয়ালিটি খারাপ থাকলে তো প্রোডাক্ট রিটার্ন আসবে। তো রিটার্নের পরিমাণ এমন বেড়ে যায়, তো আমরা একটা সিজন করছি যে সিজনে আমাদের প্রচুর পরিমাণে সেল হয়েছে, আমরা সেল করছি ভালো, আমরা আশাবাদী ছিলাম যে এই ঈদে আমরা একটা ভালো প্রফিট মার্জিন পাবো। কিন্তু বাট ঈদের পর আমরা কি হলো, আমাদের প্রফিট তো দূরের কথা, আমরা আসলে পুঁজি খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে। ভালো একটা হতাশার মধ্যে চলে গেছে, বিজনেসটা রান করবো কি করবো না। অন্যের কারখানা থেকে ড্রেসটা সংগ্রহ করার যে কি অসুবিধা, ওই ঈদে আমরা অনেক থাকে না অবিশ্বাস্য পর্যায়ে মুখরোচক বিজ্ঞাপন, আপনারা যে জিনিসটা অবিশ্বাস্য এটা আসলে বিশ্বাস করার প্রয়োজনই নেই। এই জায়গাতে আমাদের একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এই অবিশ্বাস্য অফারগুলো কাস্টমাররা ওইদিকে ঝুঁকে পড়ছে বিধায় অসাধু ব্যবসায়ীরা কিন্তু পার পেয়ে যাচ্ছে। কারণ একটা জিনিসের ন্যায্য যে মূল্যটা এখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য আমাদেরকে যেটা বলতে হবে যে আমাদের অবিশ্বাস্য যে জিনিসগুলো বা যেগুলো মুখরোচক বিজ্ঞাপন, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা।